হরিদ্বার ভারতের অন্যতম প্রাচীন শহর এবং গরুড় পুরাণ মতে সপ্তপুরীর একটি, যেখানে মানুষ আসেন মোক্ষ লাভের আশায়। দেবভূমি নামে পরিচিত এই শহরে কুম্ভমেলার আয়োজনও হয়ে থাকে। চারধাম যাত্রা শুরু এখান থেকেই হয়। আমাদের কেদারনাথ সিরিজের এই দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব সেই হরিদ্বার। কোথায় গিয়ে স্নান করবেন, কি কি বিষয় নিরাপত্তা বজায় রাখবেন, বাঙালি খাবার দাবার ভালো কোথায় পাবেন, কোন কোন জায়গা ঘুরবেন, আর তাতে খরচই বা কত হবে, এবং হরিদ্বারের গঙ্গারতি কখন ও কোথায় গিয়ে দেখবেন, সব ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম আরো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই বলি হরিদ্বার কিভাবে যাবেন। হরিদ্বার যাওয়ার সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হলো ট্রেন। হাওড়া থেকে 3টি ট্রেন হরিদ্বার যায়, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। আমার আগের পর্বে এই ট্রেনের জার্নিটা পুরোটাই দেখানো রয়েছে, যদি দেখে না থাকেন তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। এছাড়া যদি প্লেনে আসেন তবে আপনাকে আসতে হবে জলিগ্র্যান্ড এয়ারপোর্ট, যেটা দেরাদুনে অবস্থিত, আর এখান থেকে হরিদ্বারের দূরত্ব মাত্র 43 কিলোমিটার। হরিদ্বারে নেমে স্টেশনের কাছেই প্রচুর হোটেল ও ধর্মশালা পেয়ে যাবেন, যেটার ডিটেলস আমি আমার আগের পর্বে অলরেডি দেখিয়েছি। তো এখন আমরা বেরোচ্ছি হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে। ওখানে গিয়ে গঙ্গা স্নান করব, পাপ ধোবো নিজেদের। তো এখান থেকে হারকিপৌড়ি ঘাট টোটোতে করেই যেতে হবে, 10-15 মিনিট মতো সময় লাগে। তো ওই 3-4 কিলোমিটারের মধ্যেই, খুব বেশি দূর নয়। তো চলুন বেরোই, হোপফুলি একটা ভালো এক্সপিরিয়েন্স করবো। এখন দেখা যাক। আমরা টোটো এখন একটা নিয়ে নিয়েছি হারকিপৌড়ি ঘাটের জন্য। তো 20 টাকা করে পার হেড নিচ্ছে এখান থেকে ঘাট অব্দি যাওয়ার জন্য। হরিদ্বারে আমরা গরিবদাসী ধর্মশালায় ছিলাম, যেটা স্টেশনের একদমই উল্টো দিকে। এক রাতের জন্য 6 বেডের রুমের ভাড়া নিয়েছিল আমাদের থেকে মাত্র 900 টাকা। এবং রুমগুলো কেমন সেসব তো আমি আগের পর্বেই দেখিয়েছি আপনাদের। যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন সেই ভিডিও। এছাড়া স্টেশনের পাশেও প্রচুর হোটেল রয়েছে, যেখানে আপনারা এসেই বুক করতে পারবেন। আর যদি হরিদ্বার স্টেশনের কাছে না থাকতে চান তাহলে হারকিপৌড়ি ঘাটের কাছে প্রচুর ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এসে গেছি হারকিপৌড়ি ঘাটে, আর এখানে দেখুন এখন ড্রাম কিনতে পাওয়া যাচ্ছে। এই ড্রামগুলোতে করে আপনারা জল নিয়ে যেতে পারবেন এখান থেকে হরিদ্বারের। এখানে প্রচুর দোকান আছে, 10 টাকা, 20 টাকা, 30 টাকা, হ্যাঁ এরকম প্রচুর। দেখুন সামনে দেখতে পাবেন প্রচুর দোকান। এখানে দেখুন এই যে এইগুলো 20 টাকা করে, আর এইগুলো হচ্ছে 10 টাকা করে। আর এই যে ছোটগুলো দেখছেন এইগুলো হচ্ছে 10 টাকার দুখানা, 5 টাকা করে নিলে দুখানা নিতে হবে। এদিকে ছোট ছোট আরো রয়েছে গোল গোল টাইপের, তারপর বড় জারও রয়েছে যেগুলো আপনারা নিতে পারবেন। এগুলো বোধহয় 50 টাকা, 70 টাকার সব দাম, বিভিন্ন দামের রয়েছে। এখানে প্রচুর ঘাট রয়েছে, পাশাপাশি সব ঘাট। যে কোনো একটা ঘাটে নামলেই হয়, সব ঘাটেরই একই সিস্টেম। আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এদিকটা হচ্ছে ঘাটের সাইড, আর ঠিক তার পাশে এই যে শৌচালয় রয়েছে, পে অ্যান্ড ইউজ টয়লেট, এবং এখানে আপনারা জামা কাপড় চেঞ্জ করতে পারবেন, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে। তো চলুন ঘাটের দিকটা এবার যাওয়া যাক। এই দেখুন পুরো ঘাটের অবস্থা, প্রচুর লোক এসে স্নান করছে আশেপাশে। আচ্ছা, আমি এখন বিষ্ণুঘাটেই রয়েছি, আর ওই দিকটায় গেলে শিবঘাট। আর এখানে আপনারা চাইলে ছবি তুলতে অনেক ক্যামেরাম্যান ঘুরছে, বড় বড় ছবি দেবে, 50 টাকা করে নিচ্ছে। এখানে গঙ্গার জলে প্রচন্ড স্রোত, সেই কারণে এই চেনের ব্যবস্থাও রয়েছে যেগুলো ধরে আপনারা স্নান করতে পারবেন। জল বিভৎস ঠান্ডা, মানে মাঝে মাঝে উঠে আসতে হচ্ছে, নইলে মনে হচ্ছে পায়ের নিচটা পুরো অবশ হয়ে যাচ্ছে। কোমরের নিচ থেকে যতটা জলের মধ্যে থাকছে সব পুরো অবশ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মাঝে মাঝে উঠে আসছি আবার যাচ্ছি, বেশ দারুণ অভিজ্ঞতা। অনেকক্ষণ ধরে গঙ্গায় পাপ ধুলাম, স্নান করলাম হারকিপৌড়িতে। এখানে স্নান করার পর ঘাটেই দাঁড়িয়ে আমরা আমাদের জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিলাম, আর মেয়েদের জন্য পাশে ওয়াশরুম ছিল ড্রেস চেঞ্জ করার জন্য।
স্নান তো হয়ে গেছে, তো এইবার এখান থেকে আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে হোটেলে গিয়ে জাস্ট চেঞ্জ করে বেরিয়ে পড়বো আমাদের আজকে সাইট সিন করতে। আর এখানে একটা জিনিস বলে দিই, হারকিপৌড়ি ঘাটে যখন স্নান করতে আসবেন, জুতো ফুতো বা যে জিনিসগুলো নিয়ে আসছেন সেগুলোকে একটু সাবধানে রাখবেন। যদি এই ঘাটের আশেপাশেই এইখানে প্রচুর এরকম ছোট ছোট খাবারের দোকান রয়েছে, এখান থেকে চাইলে খেতে পারেন। খুব একটা হাইজেনিক বলে বলতে পারবো না, কারণ দেখেই বুঝতে পারছেন এরকম তাঁবু খাটানো টাইপের। তো প্রচুর লোকজন খাচ্ছেন, হয়তো সস্তায় পাওয়া যাচ্ছে তাই হয়তো খাচ্ছেন, এবং এরা সঙ্গে সঙ্গেই তৈরি করে দিচ্ছে। আমরা যদিও ওই খাবারের দোকান থেকে খাইনি। স্নান সেরে একটা টোটো ধরে আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম। স্টেশনের কাছে একটা নামকরা বাঙালি রেস্টুরেন্ট আছে, উদ্দেশ্য ছিল সেখান থেকেই লাঞ্চ করার। হারকিপৌড়ি ঘাট থেকে আমরা স্টেশনের দিকে এলাম, ওই টোটোতে করেই 20 টাকাই নিল। তবে আমরা স্টেশন অবধি যাইনি, কারণ আমরা এখানে একটা ফেমাস হোটেল রয়েছে দাদা বৌদির হোটেল, তো সেখান থেকে খাবার খাবো। সেই জন্য আমরা নেমে গেলাম একটা জায়গায়, সেখান থেকে 2 মিনিট হাঁটা পর সেদিকটা এখন হেঁটে হেঁটে যাচ্ছি দাদা বৌদি হোটেলের দিকে। তো গিয়ে দেখি, অনেক নাম শুনেছি হোটেলটার, যে খুব ভালো খাবার, এখানকার বাঙালি খাবার এরকম সব রয়েছে ব্যাপার। তো আমি যাই, গিয়ে দেখি কিরকম কি ব্যাপার দেখাচ্ছি। এই যে এসে গেছি দাদা বৌদি হোটেলের সামনে, এই যে দেখুন হোটেল, এই যে ভেতরে ঢুকবো। এখানে 120 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের থালি আপনারা পেয়ে যাবেন। 120 টাকাটা আমাদের ঠিকঠাক লেগেছে, আর খাবার দাবার কোয়ালিটি বেশ ভালো। আর তার সাথে তরকারি বলুন, অন্যান্য জিনিস যা যা দিয়েছে সেগুলো বেশ ভালো খেতে। তো ট্রাই করতে পারেন এখানে এসে, আমার তো বেশ ভালোই লেগেছে। তো লাঞ্চ করে নিয়ে এখন হোটেলের দিকে হেঁটে যাচ্ছি। হোটেলে যাব, জাস্ট চেঞ্জ করব, দিয়ে আজকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়বো। এমনি আমাদের একটা বেলা নষ্ট যেহেতু হয়েছেই, তো আরেকটা বেলাকে যতটা পারবো সম্ভব কাজে লাগানোর চেষ্টা করবো, এই হচ্ছে ব্যাপার। লাঞ্চ করে রুমে ফিরে প্রায় 2:45 নাগাদ আমরা হরিদ্বারের সাইট সিন করতে বেরিয়েছিলাম। হরিদ্বার এলে এখানকার মাস্ট ভিজিট প্লেসগুলির মধ্যে অন্যতম হল মনসা মন্দির ও চণ্ডীমাতা মন্দির। স্টেশন থেকে টোটো ধরে প্রথমে চলে যাবেন মনসা মন্দির, আর এখানে প্যাকেজ সিস্টেমও আছে এই মন্দির দুটি দর্শন করার। দেখুন এখানে দুটো প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে যে ট্রান্সপোর্ট সমেত আপনি যদি চণ্ডী মন্দির আর মনসা মন্দির প্লাস ট্রান্সপোর্ট সেটা সমেত করেন তাহলে 534 টাকা পার হেড পড়বে। আর যদি শুধু চণ্ডী মন্দির আর মনসা দেবী মন্দির শুধু রোপওয়েটা কাটেন তাহলে 439 টাকা পড়বে। রোপওয়ে ছাড়াও আপনারা পায়ে হেঁটেও কিন্তু এই মন্দিরগুলোতে উঠতে পারবেন, কিন্তু সেটা অনেকটা সময় সাপেক্ষ, কষ্টসাধ্য ব্যাপার। প্রায় 3:45 মতো বাজে, আর আমরা মনসা দেবী মন্দির সামনে গিয়েও ব্যাক করে এলাম, কারণ ওখানে রোপওয়ে যে টাইমিং দেখাচ্ছে, ওয়েটিং টাইমই দেখাচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। তো তার মধ্যে এতক্ষণ সময় দেওয়া তো সম্ভব নয়, সেই জন্য মনসা দেবী মন্দির আর চণ্ডী মাতা মন্দিরটা আমাদের বাধ্য হয়ে ক্যান্সেল করতে হচ্ছে। যদি সকালের টাইমটা হতো খুব সুবিধা হতো। তো এখন অন্য যে সাইট সিনগুলো আছে চেষ্টা করছি সেগুলো যতটা কভার করা যায়। হরিদ্বারে সব জায়গাগুলি ঘুরে দেখার জন্য সকাল সকাল সাইট সিনে বেরোতে হয়, কিন্তু ট্রেন লেট হওয়ার জন্য আমাদের একটা বেলা প্রায় নষ্টই হয়েছিল, তাই সব জায়গা ঘুরতে পারিনি। মনসা মন্দির ও চণ্ডীমাতা মন্দির ছাড়াও এখানে আরো 10টি জায়গা আছে ঘুরে দেখার মতো। আমরা তারই বেশ কিছু জায়গা ঘুরে দেখেছিলাম টোটো রিজার্ভ করে। এসে পৌঁছালাম বিলকেশ্বর মহাদেব মন্দির। এবার ঢুকবো এর ভেতরে। মূল গেটের বাইরে এখানে পুজোর সামগ্রী কেনার অনেক দোকান আছে, বিভিন্ন ফুল, সেইগুলো এখান থেকে কিনতে হবে, ডালা টাইপের জিনিস। আর চলুন এবার ভেতর দিকে ঢুকি। ঢোকার আগে এখানে জুতো খুলে রাখতে হবে। এই মন্দির দেখার পর, মন্দির ভেতরে তো অ্যালাউড না তাই দেখাতে পারছি না, আর এই দিকে প্রাচীন গৌরীকুণ্ড মন্দির রয়েছে, এটা ভেতর দিয়ে যেতে হবে। সেটা কতটা ভেতরে আমি ঠিক জানি না, যাচ্ছি দেখি। পরিবেশটা খুব সুন্দর, চারদিকে বড় বড় গাছপালা, জঙ্গলের ভেতরে মন্দির। এখানে হচ্ছে দক্ষিণমুখী হনুমানের মন্দির। এই হচ্ছে শ্রী গৌরীকুণ্ড মন্দির, ভেতরের দিকে অনেকটাই। এরপর ঘুরে দেখেছিলাম স্বরূপানন্দ সন্ন্যাস আশ্রম।
এখন এসে পৌঁছালাম হচ্ছে দক্ষেশ্বর মহাদেব মন্দির, যেটাকে মহাদেবের শ্বশুর বাড়িও বলা হয়। তো এটার ভেতরে ঢুকবো এখন আমরা। মাতা সতীর দেহত্যাগ এই জায়গাতেই হয়েছিল। আর এখানে দেখুন এই মন্দিরের কমপ্লেক্সের ভেতরটা বেশ বড় এবং এখানে প্রচুর কিছু আছে কেনার মতো। আর এইখানে বিশাল বড় একটি মহাদেব মূর্তি রয়েছে দেবী সতীর মৃতদেহ সমেত। এখানে নন্দী মহারাজ রয়েছে, সেখানে এসে মানুষজন পুজো দিচ্ছে। আমরা পুরাণে যে দক্ষযজ্ঞ পড়েছি বা শুনেছি, সেই দক্ষযজ্ঞ কিন্তু এই জায়গাতেই হয়েছিল। জুতো রাখার জায়গা রয়েছে, জুতো রেখে এই হচ্ছে সেই দিকটা যেখান দিয়ে আপনাকে ঢুকতে হবে, পিছনের দিকটা। এদের ঢুকে ওই সাইড দিয়ে বেরোতে হবে। একদম ভেতরে মন্দিরের ভেতরটা দর্শন করাতে পারলাম না, ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই যতটুকু অবধি দেখানো সম্ভব ততটুকুই দেখালাম। ভেতরে একটি সতীকুণ্ডও রয়েছে যেখানে মা সতী নিজে দেহত্যাগ করেছিলেন, তো সেটাও গেলে দেখতে পাবেন। এই ছিল এই জায়গার বিশেষত্ব। মা সতীর জন্মস্থান রয়েছে, সেখানে একটি মন্দির রয়েছে, চলুন ওই দিকটাই যাচ্ছে। সতী মাতা জন্মস্থান শীতল মাতা মন্দির। এই যে এই দিকটা হচ্ছে শীতল মাতা মন্দির। মা সতীর জন্মস্থান এই জায়গাতেই। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে শিব শক্তি পীঠ, চাইলে এখানে ঢুকতে পারেন, মহাকালী মন্দির। এরপর আমরা দেখতে গেছিলাম পাইলট বাবা আশ্রম। ভেতরটা ভীষণ সুন্দর করে সাজানো, প্রচুর মূর্তি রয়েছে যেগুলো দেখতে আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি জনপ্রতি 5 টাকা করে লাগছিল। এসে পৌঁছালাম হরিহর আশ্রম বা হরিহর মন্দিরও বলা হয় এটাকে। তো এখানে জুতো খুলে তারপর ভেতরে ঢুকতে পারবো। চলুন দেখি কি আছে ভেতরে। ভেতরে রয়েছে পারদেশ্বর মহাদেব মন্দির, যেখানে পারদের শিবলিঙ্গ রয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি গীতা মন্দিরে। তো এর ভেতরে ঢুকে দেখবো কি আছে। এই মন্দিরের বাইরে এইদিকে রয়েছে সিদ্ধি বিনায়কের মন্দির। গীতা মন্দির দেখে আমরা আমাদের সাইট সিনিং ওখানেই কমপ্লিট করে আবার হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটের দিকে রওনা দিয়েছিলাম। এই সবকটা জায়গা সাইট সিন করতে টোটোওয়ালা আমাদের থেকে 700 টাকা মতো নিয়েছিল। এটাই হচ্ছে মনসা মন্দির, যেটা পাহাড়ের চূড়ায় অবস্থিত। আর এই যে দেখুন রোপওয়ে গুলো যাচ্ছে। এখানে হরকিপৌড়ি ঘাটে এরকম প্রচুর ফুচকার দোকান আছে, যেখানে এইরকম লম্বা লম্বা ফুচকা কিন্তু পাওয়া যাচ্ছে। এগুলো পুরোটা সুজির তৈরি কোনো ফুচকাই। আর এগুলোর দাম এখানে 20 টাকায় 5টা। আর যে গোলগুলো দেখছেন, এগুলো নর্মাল যেগুলো আমরা খেয়েছি বা খেয়ে থাকি, এগুলো 20 টাকায় 6টা। তো ট্রাই করতে পারেন, বেশ ভালোই লাগলো। তো আমাদের টোটোওয়ালা তো আমাদেরকে হরকিপৌড়িতে নামিয়ে দিয়েছে। এবারে আমরা এখান থেকে আবার ওই গঙ্গা পার করে ব্রিজের ওপর দিয়ে ওই পারটায় যাব। ওই পারেই কিন্তু মেনলি ওই আরতিগুলো হয়, মানে ওই পারে ঘাটটাতে। এখানে ক্লক টাওয়ার রয়েছে সেই জায়গায়, এই ক্লক টাওয়ারে ওখানেই যেতে হবে। তো এখন ওই দিকটাতেই যাচ্ছি, চলুন দেখাচ্ছি। এই হচ্ছে সেই ব্রিজের ঘাট, এখন এইদিকেই যাচ্ছি। এটা দিয়ে কিন্তু ব্রিজটা আসবে যেখানে আমরা পার করব। কিন্তু ওই যে ওইদিকে যে ব্রিজটা আছে দেখুন, ওইদিকে প্রচন্ড ভিড়ও হয়েছে। আর ওইখানেই ক্লক টাওয়ারটাও রয়েছে। মেন আরতিটা কিন্তু ওই দিকটাই হয়। এইখানে এই যে ফুলের ডালাগুলো রয়েছে গঙ্গাতে বাঁচানোর জন্য, এইগুলো সব 10 টাকা 15 টাকা এরকম দামে বেচে। হর হর মহাদেব। এই হচ্ছে শিবঘাট। এইখানটায় যে ঘাটটা দেখছেন, এটা হচ্ছে শিবঘাট। আর শিবঘাট ছাড়াও দেখুন এইখানে আরো লেখা আছে কোন কোন ঘাট রয়েছে। তো আমরা এখন এই দিকটাতে যাব,
এই দিকটাতে গিয়ে ওই পারে যাবো, ওইদিকে ক্লক টাওয়ার রয়েছে, ওই সাইডটায় যাবো, এই যে ওই সাইডটা, ওই দিকটায় যাবো। এই যে ব্রিজ ধরে আমরা এই দিক দিয়ে এলাম, দিয়ে এবার এই সাইডে চলে যাব। এখানে কিন্তু গঙ্গা আরতি প্রতিদিন 7:30টার সময় শুরু হয়, কিন্তু 7:30 শুরু হলে কি হবে, এখানে কিন্তু 6টা থেকেই পুরো একদম ভিড়ে ভিড়ে ভিড়াক্কার। যত তাড়াতাড়ি আসতে পারবেন তত ভালো, মানে 5:30টার মধ্যে এসে গেলে তো সব থেকে ভালো। দেখেছেন লোকজন কিরম ভাবে বসে আছে ভিড় করে। এই যে এটা হচ্ছে ধনুষ পুল বা ধনুক পুল, এর ঠিক অপোজিটেই এই সাইডেই হচ্ছে আরতিটা স্টার্ট হয়। তা আমরা এখন ওই দিকটাই যাচ্ছি, চেষ্টা করছি যতটা কাছে যাওয়া যায়, কারণ অলরেডি যা ভিড় হয়ে গেছে এখানে দাঁড়াতেও দিচ্ছে না, হয় বসিয়ে দিচ্ছে না সরিয়ে দিচ্ছে। এই যে দেখছেন এইটা হচ্ছে সেই ক্লক টাওয়ার, এর সামনে কিন্তু হবে, দেখেছেন লোকের ভিড় দেখুন। লেট করে আসা মানে এই ভিড়ে একদম পেছন দিকে বসে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু যদি আপনি ভিআইপি দর্শন করতে চান আরতির, তাহলে ওদের আলাদা সিটিং এর ক্যাপাসিটি রয়েছে, যেখানে পার পার্সন 300 টাকা করে দিতে হবে। এক্ষুনি আমার কাছে একটা অফার এসেছিল এরকম, যাই হোক আমি যাচ্ছি না, আমি দূর থেকেই দেখে নেবো। এখানে যখন গঙ্গারতি হয় সেই সময় অনেক ভক্তিগান বাজানো হয়, সব মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার, আর সেই সময় অনুভূতিটাও হয় অন্যরকম। কিন্তু ভিডিওতে যাতে কপিরাইট স্ট্রাইক না আসে সেই জন্য এই জায়গার অডিও বাধ্য হয়ে বন্ধ করা। আপনারা যখন ওখানে ঘুরতে যাবেন সেই অনুভূতি পাবেন। অনেকক্ষণ ধরে আরতি চললো, এখন 7:45 মতো বাজে, আরতি শেষ হলো, খুব ভালো আরতি দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। রাতের বেলা গঙ্গার এই রূপ সামনে থেকে যেন আরো ভয়ানক দেখতে লাগছিল, সাথে খুব রোমাঞ্চিতও লাগছিল নিজেকে। গঙ্গারতি দেখার পর আমরা হরকিপৌড়ি ঘাট থেকে আবার আমাদের ধর্মশালার দিকে রওনা দিয়েছিলাম। তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, যেহেতু পরের দিন অনেক ভোরে ওঠা ছিল আমাদের, কারণ পরের দিন আমরা হরিদ্বার থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিভাবে গৌরীকুণ্ড গেলাম, বাসে কিভাবে বুক করলাম, খরচ কত পড়লো ইত্যাদি যাবতীয় সব তথ্য নিয়ে পরের পর্বে থাকবে সেই ভিডিও। এবার বলি একদিনে হরিদ্বারে আপনাদের কত খরচ হতে পারে। আমি 4 জনের হিসেবে একটা খরচের লিস্ট দিয়ে দিলাম স্ক্রিনে, তবে এটা কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জও হতে পারে। হরিদ্বারে এরকম প্রচুর এজেন্টস রয়েছে যেখান থেকে আপনারা 4 ধামের প্যাকেজ, কেদারনাথের প্যাকেজ, বাস, গাড়ির সার্ভিস ইত্যাদি বুক করতে পারবেন নিজেদের দরকার মতো। আজ তবে এই পর্যন্তই। ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং উপকারেও লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন এবং পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।